সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্ব অষ্টম ডিগ্রি কলেজের পক্ষ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রী এবং আমার এই অনলাইন ক্লাস যারা দেখছেন সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসে আজকে আমরা দেখাবো গদ্য জীবন ও বৃক্ষ। মানুষের জীবনের সাথে বৃক্ষের যে একটা মিল রয়েছে মোতাহার হোসেন চৌধুরী সেটা প্রমাণ করেছেন। মোতাহার হোসেন চৌধুরীর এই জীবন বৃক্ষ প্রবন্ধটি পড়তে গিয়ে আমরা দেখেছি যে মোতাহার হোসেন চৌধুরী বলেছেন যে বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি হয়। সত্যিই কি তাই? একটি বৃক্ষ, তাকে আমরা জন্ম থেকে দেখি যে আমার আঙিনার সামনে ছোট্ট একটি গাছ লাগানো হলো। সেই গাছটি আস্তে 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 সে বড় হচ্ছে। বড় হওয়ার পরে সে কী করছে? সে মাটি থেকে রস টানছে, সে ফুল দিচ্ছে, ফল দিচ্ছে এবং এই ফল মানুষের কাজে লাগছে। অর্থাৎ বৃক্ষের সম্পূর্ণ জীবনটা অন্যের জন্য নিবেদিত, পরার্থে জীবন। এই জন্য মোতাহার হোসেন চৌধুরী মানুষকে, তার চরিত্রকে গঠন করার জন্য, মানুষের দায়িত্ব কর্তব্য কী সেটা বোঝাবার জন্য তিনি বৃক্ষকে এখানে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন। যে বৃক্ষের দিকে তাকালেই আমরা বুঝতে পারবো যে আমাদের জীবনটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। এই মোতাহার হোসেন চৌধুরী জন্মগ্রহণ করেছেন 1903 খ্রিস্টাব্দের নোয়াখালী জেলার কাঞ্চনপুরে। এই প্রতিভাধর প্রাবন্ধিক মোতাহার হোসেন চৌধুরী তিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের কাণ্ডারি ছিলেন। বুদ্ধির মুক্তি আন্দোলনের কাণ্ডারি ছিলেন। এছাড়া তিনি সৌন্দর্যবোধ, মুক্ত বুদ্ধির চেতনা, মননশীলতা তার মধ্যে গঠিত হয়েছিল। তিনি আব্দুল ওদুদ, এরপর আবুল হোসেন এবং আবুল ফজল, আব্দুল কাদির, এই সমস্ত প্রমুখ লেখকদের তিনি সহযোগী ছিলেন। তার রচিত গ্রন্থ রয়েছে সংস্কৃতির কথা। ঘটনাচক্রে এই সংস্কৃতির কথা থেকেই আমাদের জীবন বৃক্ষ প্রবন্ধটি সংকলিত হয়েছে। এছাড়া তিনি দুটি গ্রন্থ অনুবাদ করেছেন। একটা হচ্ছে ক্লাইভ বেলের সিভিলাইজেশন গ্রন্থ অবলম্বনে সভ্যতা এবং দ্বিতীয়টি হচ্ছে বার্ট্রান্ড রাসেলের কনকোয়েস্ট অফ হ্যাপিনেস অবলম্বনে সুখ। এই দুটি অনুদিত গ্রন্থ তার রয়েছে। এই প্রতিভাধর প্রবন্ধিক মৃত্যুবরণ করেছেন চট্টগ্রাম কলেজে অধ্যাপনাকালে 1956 খ্রিস্টাব্দের 18 সেপ্টেম্বর। এই সেপ্টেম্বর মাসেরই 1956 সালে তিনি ইহজগৎ ত্যাগ করেছেন। তো মোতাহার হোসেন চৌধুরী মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যে বৃক্ষকে প্রতীক হিসেবে ব্যবহার করেছেন, এটার দ্বিমত পোষণ করেছেন তপোবন প্রেমিক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন যে ফুলের ফোঁটায় নয়, নদীর গতিতে মনুষ্যত্বের সাদৃশ্য লক্ষ্য করা যায়। এখানে রবীন্দ্রনাথ দেখিয়েছেন যে ফুলের ফোঁটার সাথে নয়, নদীর গতি মানুষের জীবনের সাথে বেশি সাদৃশ্যপূর্ণ। তিনি দেখিয়েছেন যে নদীর স্রোত সে চলছে, ধেয়ে চলছে, নদীর স্রোত সর্বদা ধেয়ে চলছে। এই মানুষের জীবনও কি হচ্ছে? ধেয়ে চলছে। চলতে চলতে নদীর উদ্দেশ্য হচ্ছে কি? সমুদ্রে গিয়ে পতিত হবে। হয়তো সেই নদী সমুদ্রে গিয়ে পতিত হয়, মানুষেরও একটা উদ্দেশ্য থাকে, তাকে বাধাবিঘ্ন পেরিয়ে পেরিয়ে সেই উদ্দেশ্য, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন এই নদী যখন চলছে, নদীর পানি যখন, সেই স্রোত যখন চলছে, তখন এটা কিন্তু নির্বিঘ্নভাবে চলছে না। নদীটি চলছে কিভাবে? বাধা পেয়ে পেয়ে, বাধা পেয়ে তার গতি পরিবর্তন করতে হচ্ছে। মানুষের জীবনটা কি হচ্ছে? সেও নিষ্কণ্টক নয়, সেও চলছে। চলতে চলতে বাধা পাচ্ছে, আবার মানুষের জীবনেরও দিক পরিবর্তন হচ্ছে।
এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবার জন্য তাকে অনেক খড়কুটো পোড়াতে হচ্ছে। এখানে আমার যে মত, মোতাহার হোসেন চৌধুরীর সঙ্গে আমিও একমত, যে নদীর গতি যে চলছে এবং তা যে সাগরে গিয়ে পতিত হচ্ছে, এটা কিন্তু আমরা দেখতে পাই না। এটা কি আমরা দেখতে পাই? আসলে পাই না। কিন্তু বৃক্ষ যে আমার ঘরের সামনে আস্তে আস্তে বড় হচ্ছে, এটা আমরা দেখতে পাই। নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শোনায়। যখন বৃক্ষটি ফুল ফল ফুটিয়ে তার জীবনকে সার্থক করে তোলে, তখন বৃক্ষটি মানুষকে জানান দেয় যে আমি সার্থক, আমি অনেক কষ্ট করে ফুল ধরিয়েছি, ফল ধরিয়েছি, সেই ফল পেকেছে এবং তা মানুষের উপভোগ্য রূপে গ্রহণ হয়েছে। এখন দেখো, বৃক্ষের পাকা ফল মানুষের উপভোগ্য, কিন্তু আমাদের যে আত্মাটা রয়েছে, রিপনেস ইজ অল, পরিপক্কতাই সব। আমাদের যে আত্মাটা রয়েছে, এই আত্মাটা আমরা কিন্তু পরিপক্ক হিসেবে পাই না। এই পৃথিবীর বুকে জন্ম নেওয়ার পরে এই আত্মাটাকে আমাদেরকে গঠন করে নিতে হয়। কেন গঠন করতে হবে? এই সার্থকতার দিকে আমাদের কেন এগিয়ে যেতে হবে? কারণ পরিপক্ক আত্মা ছাড়া স্রষ্টার গ্রহণযোগ্য হয় না। তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে এই জীবনকে সার্থক করে মানবতার কাজে লাগিয়ে সেই সৃষ্টিকর্তার কাছে লীন হয়ে যাওয়া। তা সৃষ্টিকর্তার কাছে লীন হয়ে যেতে হলে আমাদের আত্মাটাকে পরিপক্ক করতে হবে। সেখানে অসৎ কাজের কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে আমাদের শিক্ষার প্রয়োজন এবং সাধনার প্রয়োজন। সাধনা হতে হবে আমাদের কি? সাধনা হতে হবে স্বচ্ছ। আমাদের লক্ষ্য হতে হবে স্থির, যে আমরা স্রষ্টার সঙ্গে অবশ্যই লীন হব। মানুষের জীবনবোধ এবং মূল্যবোধ, এই দুটো যদি ঠিক থাকে, তাহলে সে অবশ্যই আস্তে আস্তে স্রষ্টার পথে অগ্রসর হতে পারবে। জীবন বৃক্ষ গল্পের শেষ প্রান্তে এসে আমরা এটা দেখতে পারি যে স্বার্থপরতা, অহংকারী, বিবেকহীন, নিষ্ঠুর, জবরদস্তিপ্রবণ মানুষের জায়গায় আমাদের ভিতর দেখা দিতে হবে প্রেম, সৌন্দর্যবোধ, সেবায় বিকশিত মনোভাব। তাহলেই আমরা বৃক্ষের মতো, বৃক্ষ নীরব ভাষায় সার্থকতার গান শোনাই, আমরা সরব ভাষায় আমাদের সার্থকতার গান শোনাতে পারব। জীবন বৃক্ষ প্রবন্ধটি অত্যন্ত স্পর্শকাতক একটি প্রবন্ধ, যেটা পড়লে একাধারে এই জগৎ এবং পরজগৎ দুটোর দিকেই আমাদের নজর চলে আসে। মোতাহার হোসেন চৌধুরীর লেখার মধ্যে বৃক্ষের যে কার্যকারী বিষয়টি রয়েছে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে নদীকে কার্যকরী ভূমিকা হিসেবে দেখিয়েছেন, কোনোটাকেই আমরা ফেলতে পারবো না। এর ভিতর থেকে আমাদের মনকে সঠিক করে আমাদের স্থির লক্ষ্যে পৌঁছে যেতে হবে। ধন্যবাদ।